এবার ইরানকে কোনোভাবেই হারতে দেবে না বাংলাদেশ, এমন দাবি নাকি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টিকটকে ছড়িয়ে পড়া এই ভুয়া পোস্টটিকে ঘিরে আবার 20,000-এরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ওদিকে খামেনি নিজেই নাকি নিজের জীবিত থাকার কথা জানিয়ে বক্তব্য দিয়েছেন। টিকটকে তোলপাড় করা এই ভিডিওটিও প্রায় লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তবে যাচাই করে দেখা গেল ভিডিওটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। শুধু তাই নয়, ইরানের হামলায় ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী নিহত হওয়ার দাবিটিও সম্পূর্ণ ভুয়া। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নেই। না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্বাস দাবিতে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে ব্যাপক শেয়ার ও প্রতিক্রিয়াও দেখা যায়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় যমুনা টিভি এমন কোনো সংবাদ প্রকাশ করেনি এবং মির্জা আব্বাসের মৃত্যুর দাবিটিও সম্পূর্ণ ভুয়া। মূলত যমুনা টিভির একটি পুরনো ফটোকার্ড সম্পাদনা করে ভিন্ন শিরোনাম বসিয়ে এটি প্রচার করা হয়েছে। বর্তমানে মির্জা আব্বাসকে চিকিৎসাধীন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। ওদিকে ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্যের দাবিতে সময় টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড টিকটকে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও বাংলাদেশ আমরা ইরানকে হারতে দেব না। পোস্টটিকে ঘিরে আবার 20,000-এরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানায়, কিন্তু অনুসন্ধানে দেখা যায় তারেক রহমান এ ধরনের কোনো মন্তব্য করেননি এবং সময় টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত সময় টিভির ডিজাইন নকল করে ডিজিটাল কারসাজিতে এই ভুয়া ফটোকার্ডটি প্রচার করা হয়েছে। আবার ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলী খামেনি নিজের জীবিত থাকার কথা জানিয়ে বক্তব্য দিয়েছেন এমন দাবিতে একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়েছে, যা ইতিমধ্যেই 1 লক্ষের বেশি ভিউজ অতিক্রম করে। পাশাপাশি প্রতিক্রিয়াও আসে 8,000-এরও বেশি। তবে যাচাই করে দেখা যায় ভিডিওটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়। ইরানের হামলায় ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প নিহত হয়েছেন এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা। একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে আসল খবর হিসেবে দাবি করে প্রচার করা হয়েছে। আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও এমন কোনো তথ্যের উল্লেখ নেই। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতে নানা অপতথ্য ছড়িয়েছে। যথারীতি সবচেয়ে বেশি গুজব ইরান ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম। আজ আমাদের সাথে যুক্ত আছেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। দর্শক, আলোচনায় যাবার আগে মনে করিয়ে দিই, আজ ৭ম বছরে পা রাখলো বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। 2020 সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি শুধু ভুল কিংবা অপতথ্য শনাক্ত করেই কিন্তু থেমে থাকেনি, বরং অপতথ্যের ধরন, কৌশল ও বিস্তারের প্যাটার্ন বিশ্লেষণ করে জনসচেতনতা তৈরির কাজও করে এসেছে। বিশেষ ধন্যবাদ তাদের প্রাপ্য, কারণ তাদের এই ফ্যাক্ট চেকগুলো ৭১ টেলিভিশন তাদের আমাদের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারের মাধ্যমে আরও বড় আকারে ছড়িয়ে দিতে পেরেছে। দর্শক, আমরা তানভীর মাহতাব আবিরের সাথে কথা বলবো আজকের ফ্যাক্ট চেকগুলো নিয়ে এবং তাদের জন্মদিন নিয়েও কথা হবে। মাহতাব আবির, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ ৭ম বছরে আপনারা পা রাখলেন। ৭১ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জন্মদিনের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাদেরও ধন্যবাদ, ৭১কেও ধন্যবাদ। ৭১ আমাদের সাথে নিবিড়ভাবে কাজ করছে গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে। আমরা সবসময় ৭১-কে এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। আমরা মনে করি যে রিমোট স্ক্যানার শুধুমাত্র ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম হিসেবে তাদের যে লিমিটেশন, এই কাজগুলোকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের যে ভূমিকা, সেক্ষেত্রে ৭১-এর ভূমিকাটা আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি বিশেষ করে আমি নিয়মিত এই প্রোগ্রামে যখন আসি তখনই এই কাজগুলোর অ্যাপ্রিসিয়েট করি এবং বলি সব জায়গাতে যে গণমাধ্যম হিসেবে ৭১-কে সবারই আসলে ফলো করা উচিত এই কাজগুলোর ক্ষেত্রে, যেগুলো হচ্ছে আমরা আসলে একেবারে ম্যাস পিপলের কাছে পৌঁছাতে হয়তো পারি না সবসময় সব ক্ষেত্রে, বা আমাদের যে লিমিটেশনের কারণে। সেক্ষেত্রে গণমাধ্যমগুলো তাদের জায়গা থেকে যে কাজগুলো করছে, বিশেষ করে ৭১ যে কাজগুলো প্রতিদিন করছে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। এবং আপনি আমাদের কথা যেটা বললেন যে আমরা আজকে
সপ্তম বছরে পা রেখেছি এবং 6 বছর আজকে পূর্ণ হয়েছে। এবং এই বিষয়টা আসলে বাংলাদেশের জন্য একটা বড় মাইল ফলক, কারণ বাংলাদেশে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর পথ চলা কিন্তু খুব একটা বেশি সময়ের নয়। 2017 বা 16 সালের শেষ দিক থেকেই ফ্যাক্ট চেকিং বিষয়গুলো নিয়ে ধারণা শুরু হয় বাংলাদেশে, এবং আমরা কোভিডের সময়টাতে, এবং একটা আপনি জানেন যে কোভিড একটা বড় একটা ইস্যু ছিল বাংলাদেশের ক্ষেত্রেও, যখন চীনে ধরা পড়ে 3 থেকে 4 মাসের ভিতরে বাংলাদেশেও এটি ধরা পড়ে। তো আমরা ঠিক ওই সময়টাতে যখন দেখছিলাম যে প্রচুর গুজব, অনেক ধরনের মিথ, এটা খেলে ভালো হয়ে যাবে, ওটা খেলে ভালো হয়ে যাবে, বিভিন্ন ধরনের গুজব ছিল। তো এই জিনিসগুলো যখন হচ্ছিল আমরা ভাবছিলাম যে এই জিনিসগুলো কিভাবে মানুষকে সচেতন করা যায় এই বিষয়গুলোতে, এবং সঠিক তথ্যটা কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই ভাবনা থেকেই রিমোট স্ক্যানার যাত্রা শুরু 2020 সালের আজকের এই দিনে, এবং সেই পথ চলা এখনো চলছে। জি, নিঃসন্দেহে আপনারা দারুণ কাজ করছেন এবং আমরা আসলে আপনাদের কাজের সাথে যুক্ত রয়েছে, এটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তির জায়গা। মাহাতাব আবির, একটু জানতে চাচ্ছি, যেহেতু জন্মদিন আজকে আপনাদের, 7 বছরে পা রাখলেন, গত 6 বছরে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা কোনটি ছিল, একটু যদি বলতেন এ বিষয়ে। প্রাপ্তির জায়গা বলতে আমি একটু নেগেটিভিটি দিয়ে শুরু করতে চাই, কারণ ফ্যাক্ট চেকিং বিষয়টা এমন যে আপনি যার পক্ষে, মানে ফ্যাক্ট চেকটা যার পক্ষে যাবে তার জন্য তো ভালোই, সে তো অ্যাপ্রিশিয়েট করবে, কিন্তু যার বিপক্ষে যায় তাদের চোখে আমরা আসলে শত্রু হয়ে যাই। তো এই বিষয়টা গত 7 বছর ধরে প্রতিনিয়তই হচ্ছে আমরা ফেস করে আসছি, এবং আমরা এই 7 বছরের একটা প্রতিষ্ঠাবার্ষিকীর একটা ব্যানার করেছিলাম গত রাতে। তো সেখানেও আমরা কমেন্ট গুলো দেখছিলাম যে কেউ বলছে আপনারা বিএনপির দালাল, কেউ বলছে শিবিরের দালাল। তা আমরা আওয়ামী লীগের আমলেও এরকম অনেক ট্যাগ খেয়েছি। তো রিমোট স্ক্যানার এমন একটা প্রতিষ্ঠান, কারোর পক্ষ বাদ রাখিনি কেউ। তো এটা একটা ভালো বিষয়, কারণ আমরা জানি যে আমরা যে কাজটাই করি সেটা অবশ্যই নিরপেক্ষতার ভাবেই কাজ করার চেষ্টা করি, যেহেতু আমরা স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, কারোর কোনো পক্ষ নিয়ে বা কারোর স্পন্সরশিপে আমরা কাজ করি না। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু নিরপেক্ষভাবে কাজ করি, কারো না কারোর হচ্ছে শত্রু বনে যায় আমরা যে কোনো বিষয়তেই। তো এই জায়গাটা আমাদের গত 7 বছর ধরে আমরা ফেস করছি। এবং আপনি যেটা বললেন যে সাফল্যের জায়গাটা কি, অনেক সাফল্যের জায়গা আছে। আমরা রিমোট স্ক্যানার বড় পরিসরে অনেকগুলো কাজ করেছে গত প্রায়, বিশেষ করে গত 3-4 বছরে, এবং জুলাই আন্দোলনের পরে আমাদের আই ইউনিট শুরু হয়েছিল কাজ। আমরা একটা বিশেষায়িত ইউনিট আমরা শুরু করেছিলাম, সেই ইউনিটের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করেছি যেগুলো আসলে দেশে এবং বিদেশে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। বিশেষ করে আমি বলতে চাই যে জুলাই আন্দোলনের পরে যখন সরকার ছিল না 3 থেকে 4 দিন, তখন প্রচুর কমিউনাল প্রোপাগান্ডা ছড়াচ্ছিল ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট, ভারতীয় গণমাধ্যম বিশেষ করে। তো তাদের এই অ্যাকাউন্টগুলো আমরা খুঁজে বের করেছিলাম এবং শনাক্ত করেছিলাম। আমরা প্রায় 50টা এক্স অ্যাকাউন্ট খুঁজে বের করে বলেছিলাম যে এরাই হচ্ছে মূল হোতা, যারা হচ্ছে এই কমিউনাল প্রোপাগান্ডা গুলো ছড়াচ্ছিল। তো এটা দেশে এবং দেশের বাইরে অনেক ক্ষেত্রে ভারত থেকে অনেকে অ্যাপ্রিসিয়েশন করেছে আমাদের যে এই কাজটা দরকার ছিল। তো এই ধরনের অনেকগুলো কাজ আমরা বিগত 3-4 বছরে করেছি, যেগুলো আসলে বড় পরিসরে কাজ ছিল। আসলে সাফল্যের জায়গাগুলো আমরা আসলে এগুলোকেই দেখি। আপনি যেমনটি বলছিলেন যে প্রাপ্তির জায়গা তো অবশ্যই প্রচুর, নেগেটিভিটিও কিছু ছিল, কিন্তু আমি বলবো যে প্রাপ্তির জায়গার লিস্ট আপনাদের আসলে এত বড়, নেগেটিভিটিগুলো হয়তো খুবই ম্লান হয়ে যাবে এক্ষেত্রে। প্রত্যেকটি জন্মদিনেই কিন্তু আমাদের মানুষ হিসেবে হোক, প্রতিষ্ঠান হিসেবে হোক, একটা রেজুলেশনের জায়গা থাকে। আপনাদের রেজুলেশন কি নতুন বছর, একটু জানতে চাই। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানে আসলে রেজুলেশন বলে কিছু নেই। আপনি যেমন দেখেন এখন ঈদের বন্ধ চলছে, কিন্তু আমরা কিন্তু কাজ থেমে নেই, আমাদের নিয়মিত ফ্যাক্ট চেক হচ্ছে, বা ইমিডিয়েট অনেক টপিক থাকে, ধরেন ঈদ রিলেটেড অনেক টপিক থাকে যেগুলো হচ্ছে ঈদের পরে আসলে ফ্যাক্ট চেক করে লাভ নেই, যেহেতু ঈদ রিলেটেড এগুলো। তো আমরা আসলে গণমাধ্যমের মতোই আমরা ছুটি পাই, কিন্তু আসলে সেই ছুটি আসলে ছুটি বলে মনে হয় না। আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে বা দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নিয়মিতই অনলাইন মনিটরিং গুলো চলে, এবং এই জায়গাটাতে আমরা মনে করি যে রেজুলেশন এটাই হয় যে আমরা যখনই যেটা পাবো ফ্যাক্ট চেকে অনুরোধ বলেন বা যে ধরনের ইমিডিয়েট বিভিন্ন বিষয় থাকে, এগুলো যাতে আমরা দ্রুততার সাথে করতে পারি, এটাই হচ্ছে আমাদের রেজুলেশন। এবং আরেকটা বড় বিষয় যেটা আমরা বরাবরই বলে আসছি যে এআই নিয়ে বড় চিন্তা আছে, এবং আমরা এখন যেটা দেখছি যে টেকনোলজিগুলো আরো ডেভেলপ হচ্ছে, এবং এটার সাথে কিভাবে খাপ খাওয়ানো যায় এটা নিয়ে সব ফ্যাক্টিং প্রতিষ্ঠানগুলো, এই শুধু বাংলাদেশের না বিশ্বের অনেক সব ফ্যাক্টিং প্রতিষ্ঠানরাই আসলে চিন্তায় আছে যে কিভাবে এই জিনিসগুলো খুব দ্রুততার সাথে ডিবাং করা যায়। তা আমরা মনে করি যে এই রেজুলেশন গুলো আমাদের হওয়া উচিত, বা আমরা নিজেরাও প্ল্যান করছি যে আরো কিভাবে এই জিনিসগুলোকে সহজভাবে ডিবাং এবং খুব দ্রুত সময় করা যায়, সেক্ষেত্রে হচ্ছে মানুষের জন্য উপকার হবে বলে আমরা মনে করি।
অবশ্যই মাহতাব আবির, আমরাও চাই যে রিউমার স্ক্যানার প্রযুক্তিগতভাবে হোক বা যে কোনো বিষয়ে আরও বেশি সাফল্য তাদের প্রতিষ্ঠানে আসুক, এবং আমরাও ৭১ টেলিভিশন আপনাদের সাথে আরও কাজ করতে চাই। আমরা জন্মদিন নিয়ে কথা বলবো, আজকের প্রতিবেদনগুলো নিয়েও কথা বলবো। এবার আবার আমাদের নিয়মিত যে আলোচনা থাকে আর কি, ওখানে একটু ফিরে যেতে চাই। আজ প্রতিবেদনে আমরা যেমনটি দেখলাম, শুরুতেই যেই বিষয়টি আমার চোখে আসলো যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি গুজব ছড়িয়েছে যে তিনি নাকি ইরানকে কোনোভাবেই হারতে দেবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য রাখছে, এবং এ ধরনের গুজব যখন ছড়িয়ে পড়ছে, আসলে সেটি রাজনৈতিক অঙ্গনে হোক বা সামাজিকভাবে হোক বিভিন্ন ধরনের প্রভাব কিন্তু ফেলছে, এবং অনেকে বিশ্বাস করছে, যেমনটি আমরা প্রতিটি পর্বেই বলে থাকি। এই গুজবটি নিয়ে কি বলবেন? 17 ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশ বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। আজকে সেই হিসেবে 1 মাস, যদিও ফেব্রুয়ারি মাস 28 দিনে গিয়েছে, মাস হিসেবে 1 মাস। আমরা যদি দেখি যে তারেক রহমান এবং তার মন্ত্রিসভা নিয়ে এই 1 মাসের একটা ডাটা আমার কাছে আছে, যে আমরা বিএনপি সরকারকে নিয়ে 30টা অপতথ্য হচ্ছে এই 1 মাসে ছড়িয়েছে। এর ভিতরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন মন্তব্য করেছেন, বা তার এআই কন্টেন্ট বা বিভিন্ন ধরনের তাকে নিয়ে অপতথ্যগুলো আমরা 16টি অপতথ্য শনাক্ত করেছি 1 মাসের ব্যবধানে। তাহলে এই জিনিসটা 1 মাসের এই ডাটা দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে সামনের দিনগুলো আসলে বিএনপি সরকারের জন্য অপতথ্য মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ হবে। যেহেতু হচ্ছে সরকার, এটা যেহেতু গণতান্ত্রিক সরকার, আগের সরকার ছিল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তো গণতান্ত্রিক সরকারের অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে, দলীয় বলেন বা হচ্ছে সরকারি বিভিন্ন প্রোগ্রাম থাকে। তো এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা আওয়ামী লীগের আমলেও দেখেছি যে অনেক অ্যাক্টিভিটির কারণে তাদেরকে নিয়ে অপতথ্য প্রচুর ছড়াতো, যেটা আসলে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এসে আমরা কিছুটা কমে যেতে দেখেছিলাম। এখন আবার এই 1 মাসের ডাটাই আসলে বলে দিচ্ছে যে অপতথ্যের প্রবাহটা আবার বাড়তে শুরু করেছে কোনো একটা সরকারকে টার্গেট করে। সরকারকে নিয়ে সবসময় থাকে, তো গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে এই বিষয়টা খুবই অ্যালার্মিং। আমরা এই ডাটাটা দিয়ে আসলে বুঝতে পারছি। তো এই জিনিসগুলোতে যদি সরকার নিজেরা উদ্যোগী হয়, যে আমি আগেও বলেছি, যে এই প্রোগ্রামে বলেছি যে তারা যদি ইমিডিয়েটলি এই জিনিসগুলো ডিবাং করে গণমাধ্যমকে বা তাদের যে প্রেস উইং আছে সেটার মাধ্যমে মানুষকে জানায় যে এই জিনিসটা আসল সঠিক তথ্য এটা ভুল, এই জিনিসগুলো জানালে পরে হচ্ছে এটার স্প্রেডটা কমে যায়। আপনি নিজেই বলছিলেন যে হাজার হাজার বা লাখ লাখ মানুষ দেখছিল। আমরা যখন টিকটক বা ইউটিউব এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে দেখি, এটা খুব কম সময়ের ভিতরে ছড়িয়ে যায়, এবং এআই কন্টেন্ট গুলো এতটাই হচ্ছে স্প্রেড হয় খুব কম সময়। এটার কারণ একটাই, যে যারা এআই কন্টেন্ট গুলো বানায় তারা কিন্তু টার্গেট করে মানুষের ইমোশনকে, বাংলাদেশের মানুষের ইমোশন তারা রিড করার চেষ্টা করে, এবং বাংলাদেশের মানুষ যেটা দেখতে চায়, শুনতে চায়, বা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এটা বলাতে চায়, সেটাই হচ্ছে সেটাই টার্গেট করে তারা বানায়। যেহেতু হচ্ছে মানুষগুলোকে এই জিনিসগুলোর মাধ্যমে শেয়ার করানো যায় বা এটাকে স্প্রেড করার মাধ্যমে তারা যে উদ্দেশ্য এটা বানাচ্ছে, উদ্দেশ্যটা তাদের পূরণ হয়। তো এই সব কারণে এআই কন্টেন্ট গুলো খুব বেশি ভাইরাল হচ্ছে। এবং মাহতাব আবির, আপনি যেমনটি বলছিলেন যে সরকার গঠনের কিন্তু মাত্র 1 মাস হলো, এই 1 মাসের মধ্যে এতগুলো অপতথ্য আসলে বিএনপিকে টার্গেট করে করা হচ্ছে, এবং একটি আশঙ্কার কথা আপনি যেমনটি বলছিলেন যে সামনে হয়তো এই অপতথ্য বা গুজবের পরিমাণটা আরও বেশি বাড়তে পারে বিএনপি সরকারকে নিয়ে এবং প্রধানমন্ত্রীকে নিয়ে। সেই ক্ষেত্রে আপনি যেহেতু রিউমার স্ক্যানার নিয়ে কাজ করছেন, বিএনপি সরকারের জন্য কোনো ধরনের সাজেশন রয়েছে কিনা, বা তারা আসলে তাদের জায়গা থেকে, আপনি যেমন যে বললেন প্রেস উইং কাজ করবে, সেই ক্ষেত্রে আপনাদের কি ধরনের সহযোগিতা তারা পেতে পারে যদি বলতেন? আমরা রিউমার স্ক্যানার তো সবসময় হচ্ছে প্রস্তুত। আমরা উইলিংলি আমরা সরকার পক্ষ বা যে ধরনের যে দলগুলো আছে নির্বাচনকালীন সময় থেকে আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি, তাদেরকে জানাচ্ছি যে তাদেরকে নিয়ে এই অপতথ্যগুলো ছড়াচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে এই ধরনের ব্যবস্থা আপনারা নিতে পারেন। তো এই জিনিসগুলো আমরা বিএনপি সরকারের ক্ষেত্রে বলতে পারি যে যেহেতু তাদেরকে একটা সরকারকে নিয়ে যখন গুজবগুলো ছড়ায়, সরকারের পুরো বডি কিন্তু এটাতে আক্রান্ত হয়, এবং মানুষ যেহেতু এই সরকারের কার্যক্রমগুলো দেখতে চায়, এখন মানুষ যেহেতু ম্যান্ডেট অনুযায়ী তারা ওই কাজগুলো পাচ্ছে কিনা বা এই কাজগুলো হচ্ছে কিনা এগুলো দেখতে চায়, এবং ওই জিনিসগুলোতে যখন এই অপতথ্যগুলো মিশে যায়, এবং অবশ্যই এটা কিন্তু কেউ না কেউ টার্গেট করছে, তার বিপক্ষ হতে পারে বা সরকার দলীয় লোকরাও হতে পারে, কে হতে পারে এটা আসলে আমরা বলা তো মুশকিল। তো এই জিনিসগুলোতে আসলে যখন এই জিনিসগুলো ক্লিয়ারেন্স থাকবে বা সরকার পক্ষ থেকে বলা হবে যে না এটা ভুল, এটা গুজব এবং এটা হচ্ছে সত্য তথ্য, তখন কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়বে। মানুষ বুঝতে পারবে যে না সরকার নিজেরাই তো এই জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছে। তো আমরা পরামর্শ দিতে এই জায়গাটাতে যাতে সরকার কাজ করে। অবশ্যই আমরা আসলে চাই যে সরকার এই জায়গাতে আরো বেশি কঠোর হোক, এবং যে গুজবগুলো ছড়াচ্ছে এগুলো কিছুটা হলেও প্রশমিত হোক। মাহতাব আবির, অসংখ্য ধন্যবাদ আজ ৭১ টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য। আবার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন তানভীর মাহতাব আবির, জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার, রিউমার স্ক্যানার।
দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।